প্রতিটি গ্রামগঞ্জ জনপদ ছাড়িয়ে হল্লাবোল এখন বিশ্বের আঙ্গিনায়। নমস্কার, আপনাদের স্বাগত এই মুহূর্তের বাংলা সংবাদে। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে অবশ্যই এক নজর রাখবো সংবাদ শিরোনামে। রাজধানী লিচুবাগাস্থিত বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টারে অনুষ্ঠিত 3 দিনব্যাপী বিএসএফ বিজেপির দ্বিপাক্ষিক বৈঠক সমাপ্ত হল শনিবার। কৃষকদের বুঝতে হবে কৃষকদের আয় এবং উৎপাদন বৃদ্ধিতে সরকার ও কৃষি দপ্তর আন্তরিক, বললেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রয়াত আহমেদ পটেলের জায়গায় কংগ্রেসের কোষাধ্যক্ষের দায়িত্ব পেলেন পবন বানসল। এবার সংবাদ বিস্তারিত। 2 মাসের মধ্যে 10,323 বঞ্চিত শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধান করবে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি এখনো অবধি পূরণ হয়নি। এই ইস্যুকে সামনে রেখে রবিবার টাউন হলে রাজ্যভিত্তিক কনভেনশনের সিদ্ধান্ত অ্যাডহক শিক্ষক সংগঠনের এবং আমরা 10,323 বঞ্চিত শিক্ষক সংগঠনের। শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে তারা। অক্টোবর মাসের 3 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 10,323 শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের মহাকরণে ডেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী 2 মাসের মধ্যে চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধান করবেন। সেই প্রতিশ্রুতি পূরণের দিনক্ষণ বাকি রয়েছে মাত্র 5 দিন, কিন্তু মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি আজও পূরণ করেননি। ঠিক এই ইস্যুতে 30 নভেম্বর রাজধানীর টাউন হলে বঞ্চিত শিক্ষকদের রাজ্যভিত্তিক কনভেনশনের সিদ্ধান্ত নিয়েছেন অ্যাডহক শিক্ষক সংগঠন আমরা 10,323 সংগঠন। শনিবার সেই কনভেনশনকে সফল করার লক্ষ্যে রাজধানীর বুকে বিক্ষোভ মিছিল সংগঠিত করে বঞ্চিত 10,323 অ্যাডহক শিক্ষক সংগঠন। বিক্ষোভ মিছিলটি রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। দিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে অ্যাডহক শিক্ষক সংগঠনের নেতা বিজয় কৃষ্ণ সাহা জানিয়েছেন, প্রদীয় প্রতিশ্রুতি মতো তাদের ন্যায্য দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। আমরা গত 1 মাস ধরে অ্যাডহক সংগঠনের পক্ষ থেকে রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কনভেনশন করে এসেছি। আগামীকালকে আমাদের রাজ্য কনভেনশন টাউন হলে সকাল 10 ঘটিকায়। তারই উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়েছি। আগামীকালকের এই কনভেনশনকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে লক্ষ্য। আমাদের কনভেনশনের মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো, আপনারা জানেন আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2 মাসের মধ্যে আমাদের স্থায়ী। এদিকে শনিবার মেলারমাঠ স্থিত শিক্ষক ভবনে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পূরণ না হওয়া এবং 10,323 শিক্ষকদের রাজ্যভিত্তিক কনভেনশন ইস্যুতে সাংবাদিক সম্মেলন করেন আমরা 10,323 সংগঠনের নেতৃবৃন্দ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বঞ্চিত শিক্ষিকা ডালিয়া দাস জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে দাবি পূরণ না হলে তারা পরবর্তীতে আন্দোলন স্থল থেকে ঘরমুখী হবেন না। এখন আপনারা জানেন যে গত 3রা অক্টোবর আমাদের রাজ্যের মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন। আন্দোলনের ফলে ওনারা আমাদেরকে ডেকেছিলেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, আমাদের স্থায়ী ব্যবস্থা করবেন 2-1 মাসের মধ্যে বলেছেন। সেটার কোনো রকম হেলদোল নেই এবং কোনো বিবৃতি আজ অব্দি, আজকে নভেম্বর মাসের 28 তারিখ, 29, 30, 1, 2, 3, 2 মাস হয়ে যাবে আর 5-6 দিন বাকি।
কিন্তু ওনারা আজ অব্দি আমাদের উদ্দেশ্যে কিছু বলেননি। এখন আমাদের একটাই রাস্তা যে আমরা কি করব। আমাদের জন্য সরকার কোনো ব্যবস্থা করেননি এবং মুখ পর্যন্ত এখনো খুলেননি। আমাদেরকে কথা দিয়েছিলেন, আমরা আন্দোলন বন্ধ রেখেছিলাম, কিন্তু এখন আর তো আমরা চুপ থাকতে পারছি না। 323 শিক্ষক সংগঠনে অন্যান্য নেতৃবৃন্দ রাজ্য সরকারের নীরবতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। বিস্তারিত বলেছেন। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যে টাইম দিয়েছেন সেটা 2 মাস হতে আর 5 দিন বাকি। আমরা সম্পূর্ণ যে 2 মাস সময় দিয়েছে, আমরা 2 মাস অপেক্ষা করব। কিন্তু এটাও ঠিক 2 মাসের মধ্যে আমরা আমাদের সংগঠনকে আমরা শক্তিশালী করে তুলেছি। সেটা আমাদের দাবির আদায়ের আন্দোলনকে জোরদার করার জন্য আমরা রাজ্যের সমস্ত মহকুমাতে আমাদের সংগঠন সংগঠিত করে আমরা শক্তিশালী হয়ে উঠেছে। এবং বাম সরকার তথাকথিত সৃষ্ট ত্রিপুরার হিরে সরকারও ভীষণ ডকুমেন্ট থেকে এখনো পর্যন্ত প্রদেয় বিভিন্ন প্রতিশ্রুতির খেলাপ করে যাচ্ছেন। ফিউরো রিপোর্ট, হাল্লাবোল। একসময় রাজ্য সরকার কর্তৃক জব কার্ডের মাধ্যমে রেগার কাজ ও বিপিএল প্রদত্ত রেশন কার্ডের মাধ্যমে রেশন সামগ্রী সংগ্রহ করে বর্তমানে জীবনযাপন করা এক প্রকার কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা রাজ্যের উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে। দ্রব্যমূল্যের বৃদ্ধির পাশাপাশি তাদের মজুরি কিংবা আর্থিক উন্নয়ন ঘটেনি এখন পর্যন্ত। তারপরেও নিজেদের পরিবারের চাহিদার কথা মাথায় রেখে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজার থেকে নিজেদের পরিধানের বস্ত্র ক্রয় করার চেয়ে নিজেরাই তৈরি করছে উপজাতি অধ্যুষিত এলাকাগুলির ঘরে ঘরে। এমনই এক চিত্র ফুটে এলো আমাদের লেন্সবন্দি হয়ে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার মুঙ্গিয়াকামি ব্লকের অধীন চাকমাঘাটের অনতি দূরে গুচ্ছ গ্রাম রঙিয়াটিলা থেকে। এলাকার যুবতীরা তেলিয়ামোড়া বাজার থেকে সুতো কিনে নিজেদের তৈরি বাঁশের যন্ত্রপাতি দিয়ে পাঁচরা বানিয়ে নিজের এবং ঘরের গৃহিণীদের জন্য তৈরি করছে পাঁচরা। বিগত 2003 সালে উপজাতিদের জীবন মান উন্নয়নের জন্য তৎকালীন বাম সরকার প্রত্যন্ত অঞ্চলের আদিবাসীদের একত্রিত করে শহর লাগোয়া গ্রামগুলিতে গুচ্ছ গ্রাম তৈরি করে তাদের বসবাসের উপযোগী করে তুলে দেয়। বর্তমানেও সেখানে তাদের বসবাস, যদিও প্রথা অনুযায়ী তাদের ঐতিহ্যবাহী জুম চাষ প্রথার এখনও অবসান হয়নি। পরিবারের কর্তারা এখনও প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জুম চাষ করে জুমের ফসল বাজারে বিক্রি করেও তাদের সংসার চালান। তাদের উন্নয়নের জন্য বাম আমলে বেশ কিছু পরিকল্পনাও নিয়েছিল, যার কিছু কিছু করাও সম্ভব হয়েছিল। যেমন রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুতের ব্যবস্থা ওই সকল গুচ্ছ গ্রামগুলিতে অনায়াসেই এখন পাওয়া যায়। সেগুলি তখনকার বামফ্রন্ট সরকার গুচ্ছ গ্রামের জন্য করে দিয়ে গিয়েছিল। যদিও তেমনটা উন্নয়ন এখনো হয়নি তাদের, তাই ওই এলাকার যুবতীর রায় বর্তমানে নিজেদের জীবন মান উন্নয়ন করার লক্ষ্যে যেমন পাঁচরা তৈরি করে নিজেদের পরিধানের কাজে লাগাচ্ছে, তেমনি কিছু পাঁচরা বিক্রি করে আর্থিক দিক দিয়েও সচ্ছল হওয়ার চেষ্টা করছে। তবে উপযুক্ত পরিকাঠামোর এবং প্রশিক্ষণের অভাবে সেভাবে উন্নয়নের পথে এগোতে পারছে না এলাকার যুবতীরা। তাদের আশা, বর্তমানে যদি তাদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং বর্তমান রাজ্য সরকার যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, তাহলে হয়তোবা এই গুচ্ছ গ্রাম আগামী দিনে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করতে পারে, এমনটাই আশা এলাকাবাসীদের। ফিউরো রিপোর্ট, হাল্লাবোল। আসন্ন আগরতলা পৌর নিগমের নির্বাচনকে সামনে রেখে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে অংশ নেন 51টি ওয়ার্ডের দলীয় প্রতিনিধি। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে আসন্ন আগরতলা পৌর নিগমের নির্বাচনকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন এএমসির 51টি ওয়ার্ডের দলীয় প্রতিনিধিগণ। উপস্থিত ছিলেন কংগ্রেস দলের শীর্ষস্তরীয় অন্যান্য নেতৃবৃন্দ। মূলত পৌর নিগমের নির্বাচনী কৌশল ঠিক করার লক্ষ্যেই অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকের আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস জানিয়েছেন, পৌর নিগমের নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আতঙ্কে সঠিক সময়ে নির্বাচন করতে চাইছে না শাসক দল বিজেপি। সেই সাথে তিনি আরো জানান, মিউনিসিপ্যালিটির নির্বাচন মিউনিসিপ্যালিটি মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরের 17 তারিখ। সরকার হার নিশ্চিত জেনে নির্বাচনটা করতে চাইছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং অতি সত্ত্বর নির্বাচন দাবি করছি। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি
মিউনিসিপ্যালিটি ইলেকশনটাকে আমরা খুব গুরুত্বের সঙ্গে এটাকে আমরা নিচ্ছি এবং সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারে নির্বাচনের রণকৌশল সবগুলি ঠিক করার জন্য আজকে আমরা মিটিং করেছি। এদিকে আগরতলা পুর নির্বাচনকে সামনে রেখে এখন থেকে নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করতে চাইছেন প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ। সহসায় শুরু হচ্ছে কংগ্রেস দলের নির্বাচনী প্রচার সহ সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ড। অপেক্ষা শুধুমাত্র নির্বাচনের দিনক্ষণ ঘোষণা। ফিওরো রিপোর্ট, হাল্লা বল। 1.5 লক্ষ টাকার দাবিতে উত্তর জেলা দামছড়া থানাধীন জয়রামপাড়া থেকে অপহৃত ক্ষুদ্র ব্যবসায়ী লিটন নাথ। বাম শাসনের পর বিজেপি আইএনপিটি জোট সরকারের আমলেও শুরু অপহরণ বাণিজ্য। 1.5 লক্ষ টাকার দাবিতে শনিবার সকাল 10টা নাগাদ উত্তর জেলা দামছড়া থানাধীন প্রত্যন্ত জয়রামপাড়া থেকে অপহৃত ক্ষুদ্র ব্যবসায়ী লিটন নাথ। 35 বছরের এই ক্ষুদ্র ব্যবসায়ীকে জয়রামপাড়ার কাতুয়া ব্রিজের কাছ থেকে অপহরণ করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। লিটন নাথকে অপহরণের কথা মোবাইল মারফত জানিয়ে দেয় তার স্ত্রীকে। সেই সাথে 1.5 লক্ষ টাকাও দাবি করা হয়। পরবর্তীতে অপহৃত লিটন নাথের পরিবার অভিযোগ দায়ের করে দামছড়া থানায়, কিন্তু পুলিশ এখনো উদ্ধার করতে সক্ষম হয়নি লিটনকে। পুলিশ সোর্স জানিয়েছে সেখানে তাদের কাছে বৈরীদের আনাগোনার কোনো খবর নেই। সম্ভবত স্থানীয় দুষ্কৃতীরাই অপহরণ করেছে লিটন নাথকে। এদিকে বাম আমলের মতো বর্তমান রাম আমলেও শুরু অপহরণ বাণিজ্য। ফিওরো রিপোর্ট, হাল্লা বল। শনিবার দিল্লি কংগ্রেস কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোভিড মহামারীর মধ্যে দিল্লির স্বাস্থ্য পরিষেবার পরিস্থিতি নিয়ে আম আদমি পার্টি সরকারকে কোণঠাসা করে কংগ্রেস মুখপাত্র পবন খেরা। তিনি অভিযোগ করেন যে আম আদমি পার্টি সরকার স্থল স্তরের কাজ করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও কেবল প্রচারেই সাফল্য পেয়েছে। দিল্লি কংগ্রেসের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রেখে দলের মুখপাত্র পবন খেরা তথ্য দায়ের করে উদ্ধৃত করেছেন যে গত 5 বছরে এএপি সরকার নগরীতে একটি নতুন হাসপাতালও খুলতে ব্যর্থ হয়েছে। এটি এমন একটি সরকার যা প্রচার ও বিজ্ঞাপনে সাফল্য অর্জন করে। তবে আমাদের মুখোমুখি করোনার মহামারীর মতো সংকটের সময়ে স্থল বাস্তবতা উন্মোচিত হয়েছে। তারা বলেছিলেন ক্ষমতাসীন এএপি থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোভিডের বিরুদ্ধে ভ্যাকসিনের বিকাশের বিষয়টি বিবেচনা করার জন্য 3টি শহর সফর নিয়ে সমালোচনা করে খেরা দাবি করেছিলেন যে সবকিছুই ইভেন্ট ম্যানেজমেন্টে রূপান্তরিত হয়েছে। রাহুল গান্ধী যেভাবে জানতে চেয়েছেন তা বিভিন্ন বিভাগের মধ্যে কিভাবে এবং কখন এই ভ্যাকসিন বরাদ্দ করা হবে সে সম্পর্কে ভারত সরকারের একটি স্পষ্ট নীতি থাকতে হবে। কাজ আগে করা উচিত, প্রচার অপেক্ষা করতে পারে, তিনি বলেছিলেন। ক্ষমতাসীন এএপি বিতরণে তার আক্রমণকে তীব্র করে খেরা অভিযোগ করেন যে নির্বাচনী ইস্তেহারে 30,000 শয্যা দেওয়ার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও 5 বছরেও বেশি ক্ষমতায় তিনি সরকারি হাসপাতালে মাত্র 666টি শয্যা যুক্ত করেছেন। তিনি আরও দাবি করেছিলেন যে কেজরিওয়াল সরকার এমনকি একটি নতুন হাসপাতালও শুরু করতে পারে এবং শেষ করতে পারেনি এখনো। এই বছর যখন কোভিড মহামারী জনগণের মুখোমুখি হচ্ছে, দিল্লি সরকার স্বাস্থ্য খাতে বরাদ্দের মাত্র 25% ব্যয় করতে পেরেছে। স্বাস্থ্য খাতে ব্যয়ও হ্রাস পেয়েছে, যা জিএসডিপির 0.88% ছিল। তিনি তথ্য উদ্ধৃত করে বলেছিলেন। খেরা আরও দাবি করেছেন যে এএপি সরকার 1000 মহল্লা ক্লিনিক নির্মাণের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে মাত্র 200 জনেরও বেশি কাজ করছে। দিল্লি সরকার স্থল স্তরের কাজ করতে ব্যর্থ হয়েছে এবং দিল্লির মানুষ তার ভুলের পরিণতির মুখোমুখি হচ্ছে, তিনি বলেছিলেন। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির এআইসিসি মুখপাত্র দিল্লি কংগ্রেসের ফসলের খড় পুড়িয়ে দেওয়ার জন্য কেন্দ্র এবং অন্যান্য রাজ্যের সাথে দোষী খেলায় লিপ্ত হওয়ার অভিযোগ করেছিলেন। বিশেষজ্ঞরা দাবি করেছেন যে ফসলের খড় পোড়ানো বায়ু দূষণে মাত্র 10% অবদান রাখে। সুতরাং দিল্লি সরকার বাকি 90%-এর জন্য দায়বদ্ধ। খেরা যোগ করে বলেছেন, দিল্লির দূষণজনিত সমস্যা মোকাবেলায় তিনি গম্ভীরতা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন। হাল্লা বল। কৃষকদের বুঝতে হবে, কৃষকদের আয় এবং উৎপাদনের বৃদ্ধিতে সরকার ও কৃষি দপ্তর আন্তরিক। শনিবার রাজধানী নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত ত্রিপুরা এগ্রিকালচার গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশনের 10ম দ্বিবার্ষিক সম্মেলনে একথা বলেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
শনিবার রাজধানী নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় ত্রিপুরা এগ্রিকালচার গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশনের 10ম দ্বিবার্ষিক সম্মেলন। ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা, কৃষি দপ্তরের সচিব সিকে দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন, রাজ্যের কৃষকরা হারিয়ে গেছেন, এটা ভাবার কিছু নাই। কৃষকদের বুঝতে হবে, কৃষকদের আয় ও উৎপাদন বৃদ্ধিতে সরকার ও কৃষি দপ্তর আন্তরিক। কৃষকদের এটা বুঝতে হবে যে আমাদের সরকার, আমাদের দপ্তর আন্তরিকভাবে চাইছি যে কৃষকরা তাদের উৎপাদন বৃদ্ধি করে, তাদের রোজগার যাতে বৃদ্ধি হয়। না পারলে কৃষক করেনি, এই যেসব জিনিসগুলো থাকে আমাদেরকে সত্য করতে হবে। না, কৃষকদের উৎপাদনের জন্য সরকার আন্তরিক, দপ্তর আন্তরিক। এদিন ত্রিপুরা এগ্রিকালচারাল গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশনের সম্মেলনে কৃষিমন্ত্রী কৃষি দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে আরও জানিয়েছেন, কৃষি আধিকারিকদের যেতে হবে কৃষকদের কাছে। কৃষকরা এটা বলতে পারছে না যে তারা হারিয়ে গেছে। তো ঠিক এই জায়গাতে আমি আপনাদের কাছে এ রাজ্যের অনেক ফল, অনেক ফসল আমরা নতুন কনসেপ্ট কিনেছি যে আগে আমি পিছনের তুলনা করার ইচ্ছা নেই বর্তমানে, কিন্তু কিছু বলতে গেলে আমাদের পিছনে আলোচনা করতেই হয়। ভালো বোঝে ওরা যে কাজটা করে মন দিয়ে করে, কিন্তু আমাদের করে না, নিশ্চয় করে, কিন্তু তাদের যে সাপোর্ট দাও, এই সাপোর্টের মধ্যে আগে একটা সিস্টেম ছিল কৃষকরা দৌড়াতো অফিসের পিছনে। বর্তমানে আমাদের কথা হচ্ছে অফিসার, আমরা দপ্তর। যদি কৃষকদের সঠিক লোকে পৌঁছাতো তাহলে আমাদেরকে যেতে হবে তাদের কাছে। এদিকে রাজ্যকে কৃষিতে স্বনির্ভর করার স্বপ্ন আজও পূরণ করা সম্ভব হয়নি রাজ্যের বুকে। কৃষকদের আয় দ্বিগুণ করার ঘোষণা স্বপ্নেই সীমাবদ্ধ রয়েছে দেশের। অন্যদিকে দেশ জুড়ে শুরু হয়েছে কৃষকদের আন্দোলন। আন্দোলনকারীদের ওপর সংঘটিত হয়েছে দমন পীড়ন। ফিওরো রিপোর্ট, হালাবোল। রাজধানীর লিচুবাগানস্থিত বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টারে অনুষ্ঠিত 3 দিন ব্যাপী বিএসএফ বিজেপির দ্বিপাক্ষিক বৈঠক শেষে ভারত বাংলাদেশের সীমান্ত সম্পর্কিত চুক্তিপত্রে স্বাক্ষর করেন দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ আধিকারিকগণ। সমাপ্ত হল ভারত বাংলা সীমান্তরক্ষী বাহিনীর 3 দিন ব্যাপী দ্বিপাক্ষিক বৈঠক। গত 25 নভেম্বর আগরতলা লিচুবাগান স্থিত বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারে হেডকোয়ার্টারে দুদেশের সীমান্ত সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন বিজিবির 6 সদস্যক এক প্রতিনিধি দল। বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন খন্দেকার ফরিদ হাসান। বৈঠকে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অপরদিকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আইজি সুশান্ত কুমার নাথ ত্রিপুরা ফ্রন্টিয়ারের। বৈঠকে অংশ নেন আইজি সুনীল কুমার মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ার এবং মেঘালয় ফ্রন্টিয়ারের আইজি হরদীপ সিং সহ অন্যান্য বিএসএফ আধিকারিকগণ। 3 দিন ব্যাপী এই বৈঠকে কাঁটাতারের বেড়া, চোরা চালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সীমান্ত সমস্যাদি নিয়ে আলোচনা করেন দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চ আধিকারিকগণ। দ্বিপাক্ষিক বৈঠক শেষে গৃহীত চুক্তিপত্রে সই করেন দুপক্ষের উচ্চস্তরীয় আধিকারিকগণ। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল। রৈশাবাড়ী হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরব আইএনপিটি ও তিপ্রামোঠা। গত 1 সপ্তাহ ধরে রৈশাবাড়ী প্রাথমিক হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে। জানা যায়, হাসপাতালের একমাত্র চিকিৎসক গত 1 সপ্তাহ ধরে ছুটিতে আছেন। ওনার পরিবর্তে অন্য কোনো চিকিৎসক না থাকায় বর্তমানে হাসপাতাল চিকিৎসক শূন্য। এই মতো অবস্থায় রৈশাবাড়ী এলাকার মানুষ হাসপাতালে এসে চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। বাধ্য হয়ে খোলা বাজার থেকে ওষুধ কিনতে হচ্ছে। সবচেয়ে অবাক করার বিষয় হল, হাসপাতালের নার্স কর্মীরা মহিলাদের গর্ভপাতের মতো গুরুতর বিষয়টিও জীবনের ঝুঁকি নিয়ে করছে। এদিকে গত 1 সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসক শূন্য এই খবরের ভিত্তিতে শনিবার রৈশাবাড়ী অঞ্চলের আইএনপিটি এবং তিপ্রামোঠার নেতৃত্বরা রৈশাবাড়ী প্রাথমিক হাসপাতালে ছুটে যায় এবং তারা বিষয়টি খতিয়ে দেখেন। পরে নেতৃত্বরা সাংবাদিকদের জানান, রৈশাবাড়ী প্রাথমিক হাসপাতালে স্থায়ী কোনো চিকিৎসক নেই। ডেপুটেশনে আসা একমাত্র চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্য পরিষেবা। এদিন তারা স্বাস্থ্য দপ্তরকে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী কিছুদিনের মধ্যে হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ সহ স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। তিনারা ফাইমানি কারণ গাছিনে মিয়া অখলনি জরানি যারা রুগীরা থাইয়ে বাজারক বেরিয়ে ডাক্তার করে जों চিকিৎসা নাখাই জিয়া আবনা जों খানাকা খানামানি লগে লগে না जों তিনে ডাক্তার আর তদি তং করে ভিজিট খানে जों ফাইগা
বসতি তম ও 30,000 জনবসতি ন টেগেল খেনেন কে ডাক্তার কম পাকেছে সিনে ওরা 3 জন ডাক্তার দাঙ্গো ও 3 জন ডাক্তার না সিনে তাবো তুমি খানে মধ্যে দেয় সরকার সুব্যবস্থা খানা অন্তই সিংতনি আর দাবি খেলি ফিওরো রিপোর্ট হাল্লা বল। প্রয়াত আহমেদ প্যাটেলের জায়গায় কংগ্রেসের কোষাধ্যক্ষের দায়িত্ব পেলেন পবন বনসাল। প্রবীণ নেতা এবং সাংসদ আহমেদ প্যাটেলের মৃত্যুর পর রাজ্যসভার সাংসদ পবন বনসালকে কোষাধ্যক্ষ হিসেবে বেছে নিল কংগ্রেস। শনিবার এআইসিসি এই ঘোষণা করে। গত বুধবার কোভিড আক্রান্ত আহমেদ প্যাটেলের মৃত্যু হয়। তার মৃত্যুর পর কংগ্রেসের কোষাধ্যক্ষের দায়িত্বে কে নেবেন তা নিয়েই চলছিল জল্পনা। বিশেষ করে প্রায় 6 বছর কেন্দ্রে ক্ষমতার বাইরে রয়েছে কংগ্রেস। এ সময় তিনি দলনেত্রী সোনিয়ার বল পরিচালনার বিশ্বস্ত সৈনিক হিসেবে নিরলস কাজ করে গিয়েছেন। কংগ্রেসের নতুন নেতৃত্বের মধ্যে আহমেদের মতো অভিজ্ঞতা প্রকট। এমন পরিস্থিতিতে দলের প্রবীণ আর প্রাক্তন সাংসদকেই বেছে নিল এআইসিসি। চণ্ডীগড় লোকসভা থেকে 4 বার জিতে সংসদে গিয়েছিলেন পবন। এছাড়া পাঞ্জাব থেকে একবার রাজ্যসভাতেও গিয়েছিলেন। পাশাপাশি দলীয় সংগঠনেও পালন করেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। এআইসিসির মুখপাত্র এবং দলের সমীক্ষা সেলের চেয়ারম্যানও ছিলেন তিনি। তবে প্রচারের আলোয় চলে আসেন যখন তিনি যুব কংগ্রেসের পাঞ্জাব ইউনিটের প্রেসিডেন্ট হন। দলের কোষাধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর পবন জানান, আমার উপর বিশ্বাস রাখার জন্য আমি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে ধন্যবাদ জানাই। আমি নিজের দায়িত্ব পালনের সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাব। ফিওরো রিপোর্ট হাল্লা বল। কৃষক আন্দোলনের 3 দিন কেন্দ্রীয় প্রণীত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় ছিল এই আইন। কৃষক বিক্ষোভ বন্ধের আবেদন জানিয়ে 3রা ডিসেম্বর আলোচনা বসার আহ্বান জানালো কেন্দ্রীয় সরকার। কৃষক আন্দোলনের 3য় দিনেও কেন্দ্রীয় সরকার প্রণীত নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় আন্দোলনরত কৃষকরা। এই আন্দোলনে সবচেয়ে বেশি অসন্তোষ ছড়িয়েছে পাঞ্জাব ও হরিয়ানাতে। নিজেদের দাবি দেওয়া নিয়ে দিল্লি অভিযানে নেমেছিলেন কৃষকরা। দিল্লি হরিয়ানা সীমান্তে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে পুলিশ। কৃষকদের নাছোড়বান্দা মনোভাবের কারণে শেষ পর্যন্ত কৃষকদের দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়। সেই সাথে বুরাড়ির নিরন্ধারী সমাগম গ্রাউন্ডে আন্দোলনের জায়গা করে দেয়। এই পরিস্থিতিতে পাঞ্জাব থেকে দিল্লি আসার প্রধান পথ সিন্ধু বর্ডারে কৃষকদের বৈঠকে ঠিক হয় তারা সেখান থেকে সরবেন না এবং আন্দোলন জারি রাখবেন এবং বাড়ি ফিরবেন না। এইদিকে দিল্লির পুলিশ কমিশনার জানিয়েছিলেন আইন শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করার জন্য। তখন দিল্লি হরিয়ানা বর্ডার খুলে দেওয়ার পর কৃষকরা দিল্লি গিয়ে পৌঁছান। এদিকে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর টুইট করে বলেছেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে প্রস্তুত সরকার। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষকদের প্রতি আন্দোলন প্রত্যাহার করে 3রা ডিসেম্বর আলোচনায় বসার জন্য বলেন। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে বলেন, সত্যের জন্য যারা লড়াই করছেন সেই কৃষকদের বিশ্বের কোন সরকারই রুখতে পারে না। তিনি আরো বলেন, কৃষকদের দাবি মানতে হবে মোদী সরকারকে, প্রত্যাহার করতে হবে কালা কানুন। ফিওরো রিপোর্ট হাল্লা বল। সংবাদ শেষ করার আগে আবারও এক নজর রাখব সংবাদ শিরোনামে। রাজধানী লিচুডাঙ্গা স্থিত বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টারে অনুষ্ঠিত 3 দিনব্যাপী বিএসএফ বিজেপির দ্বিপাক্ষিক বৈঠক সমাপ্ত হল শনিবার। কৃষকদের বুঝতে হবে কৃষকদের আয় এবং উৎপাদন বৃদ্ধিতে সরকার ও কৃষি দপ্তর আন্তরিক, বললেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রয়াত আহমেদ প্যাটেলের জায়গায় কংগ্রেসের কোষাধ্যক্ষের দায়িত্ব পেলেন পবন বনসাল। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।